স্নেহের প্রতীক তারা। তোমাদেরকে এখানে একত্রিত দেখতে খুবই ভালো লাগছে। আজকের দিনটা শিক্ষক দিবস। জানো তো কেন শিক্ষক দিবস পালন করা হয়? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসাবে এই দিনটি শিক্ষক দিবস পালন। কেন? কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক কাকে বলে? আদর্শ শিক্ষক তাকেই বলে যে ছাত্রদেরকে নিজের মনে করে সুন্দরভাবে তাদেরকে গড়ে তোলে। একটা ছাত্র হচ্ছে একটা ফুলের কুঁড়ির মতো। তাকে প্রস্ফুটিত করতে গেলে লাগে জল, হাওয়া, মাটি এবং কিছু ইনসেন্টিভ মানে সহায়তা। এবং সেই জায়গাটাই শিক্ষকের প্রধান ভূমিকা। কারণ তোমরা আজকে এখানে এসেছো, পড়ছো, এই জায়গাটা কি? এই জায়গার একটা স্থান মাহাত্ম্য আছে। এখানে শুধু যে বইয়ের পঠন পাঠন করা হয় তা নয়, এর মধ্যে মেন যেটা আমাদের চরিত্রকে গঠন করার জায়গা, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক চেতনার জায়গা। আধ্যাত্মিকতা কথাটা তোমাদের কাছে খুবই দূর এবং শক্ত মনে হবে, কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। সেটা হচ্ছে নীতির সঙ্গে কোনো আপোষ নেই। আধ্যাত্মিকতার মূল কথা হচ্ছে যে আমার যেটা নিষ্ঠা সেটা আমার মনের মধ্যে আছে। প্রত্যেকেই একজন ইষ্ট দেবতাকে পুজো করো, মনে মনে ভালোবাসো, ভক্তি করো, শ্রদ্ধা করো। তার প্রতি দায়বদ্ধতা, তাকে সামনে রেখে নিজেকে গড়ে তোলা। অর্থাৎ তুমি একটা কোনো বাজে কাজ করতে যাচ্ছ, হঠাৎ তুমি যদি মা কালীকে ভালোবাসো, তুমি মা কালীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কিন্তু সেই বাজে কাজ করতে পারবে না। ঠিক সেই রকমই শিক্ষক তোমাকে সেই পথেই চালিত করবে যেই পথে তুমি একটা সঠিক জায়গায় নিজের জায়গা করে নিতে পারবে। আজকের দুনিয়ায় আমরা জানি না, তোমরাও জানো না, আমরাও অনেকে জানি না যে শিক্ষা ব্যবস্থা উত্তরোত্তর আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা গ্রাম থেকে উঠে এসেছে, আগে আমরা দেখতাম বহু গ্রামের ছেলে বহু সফলভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিজের মেধা এবং নিজের অধ্যাবসায় দিয়ে। বহু অখ্যাত গ্রামের, অখ্যাত স্কুলের অনামিক শিক্ষকের দ্বারা শিক্ষিত হয়ে সেই জীবনে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং বিদেশে। কিন্তু আজকে তোমরা হয়তো সামান্য, তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, আজকে সমস্ত দুনিয়াটা হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ ব্যবসা। শিক্ষাও কিন্তু আস্তে আস্তে আমাদের যারা উঁচুতে রয়েছে, আমাদের যারা আমলা, মন্ত্রী এবং পুরো পরিকাঠামো, আস্তে আস্তে শিক্ষাটাকে কিন্তু ব্যবসায় পরিণত করছে। এটা সমাজের পক্ষে একটা ভীষণ বড় অভিশাপ। কেন? কারণ প্রকৃত মেধা তোমাদের মধ্যেই লুকিয়ে আছে। অসংখ্য ভালো মেধাবী ছাত্র যারা জীবনে চেষ্টা করলে অনেক দূর অবধি যেতে পারে, কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে খর্ব হয়ে যাচ্ছে। যার বাবা মার প্রচুর টাকা আছে তাদের ছেলেমেয়েরা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাচ্ছে অবহেলায়, তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও, কিন্তু যোগ্য ছাত্ররা সেই জায়গায় বঞ্চিত হচ্ছে। কেন? কারণ সমাজ ব্যবস্থা এরকম হয়েছে। সুতরাং তোমাদের পক্ষে, তোমাদের সামনে ভবিষ্যৎ কিন্তু অনেক কঠিন। এই যে আগের বক্তারা যেটা বলে গেল, তোমাদের কিন্তু ডিসিপ্লিন হতে হবে, অর্থাৎ নিয়মানুবর্ত। এবং ছাত্রদের মূল কথা কি? ছাত্রদের মূল কথা হচ্ছে ছাত্রানাং অধ্যয়নং তপ। অধ্যয়ন অর্থাৎ পড়াশোনা করাটা তোমাদের কাছে তপস্যা হবে। তোমরা তো কোনো বড় সন্ন্যাসী হবে না, কিন্তু তোমাদের তপস্যা, তোমাদের মনোনিবেশ যেন অবশ্যই তোমাদের পঠন পাঠনের দিকে থাকে। আজকে দেখো এত সুন্দর একটা পরিবেশ, এইখানে ঘর ছিল না, মহারাজের অক্লান্ত পরিশ্রমে তোমাদের জন্য এই ঘর তৈরি করা হয়েছে। এই উন্মুক্ত প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরও চাইতেন তার ছাত্রছাত্রীরা যেন উন্মুক্ত প্রাঙ্গণে শিক্ষা লাভ করে।
কারণ প্রকৃতির বুকে থেকে শিক্ষা লাভ করার যে আনন্দ সেটা কিন্তু বদ্ধ ঘরের মধ্যে হয় না। তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা এরকম একটি উন্মুক্ত প্রাঙ্গণ পেয়েছো। এইরকম আস্তে আস্তে তোমাদের জন্য আচ্ছাদনের একটা জায়গা করা হয়েছে এবং তোমাদের নামমাত্র তোমাদের দক্ষিণায় এখানে টিচাররা তোমাদেরকে পড়ায়। এই জিনিসটাকে হেলাফেলা করলে হবে না। তোমাদের কাজই হচ্ছে শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করা। তোমাদের কাজ নয় যে এখানে এলে কিছুটা সময় কাটালে, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করলে, ঠাট্টা করলে, কিছুটা পড়াশোনা করলে তবে ফিরে যাবে, তা নয় কিন্তু। কারণ তোমার বাবা মা, প্রত্যেকের বাবা মা অনেক আশা নিয়ে তোমাদেরকে এখানে পাঠিয়েছেন। শুধু কি জন্য পাঠিয়েছেন? শুধু পড়াশোনার জন্য নয়। এই যে মহারাজরা আছেন, ইউ মহারাজ আছেন, বিপ্লব মহারাজ আছেন, আরও যারা আছেন, এর আগে আমাদের নীতিশ মহারাজ ছিলেন, প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই, তোমাদের চরিত্রকে আরো ঋজুভাবে তৈরি করা, যাতে তোমরা কখনোই কোনো অশুভর সঙ্গে আপোষ না করো। ঠিক আছে? তোমরা হয়তো শুনে থাকবে যে এইখানে মহারাজদের পঠন পাঠনে শিক্ষিত হয়ে অনেক ছেলে আজকে জীবনে অনেক কৃতি হয়েছে, অনেক নিজের জীবনে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছে। তোমাদের লক্ষ্য কিন্তু তারাই। তোমাদেরকে নিজেদেরকে চিন্তা করতে হবে যে শিক্ষক দিবসে আমরা যে একত্র হয়েছে, আমাদের আজকে এই শপথ নিতে হবে যেন আমরা তাদের মতো হতে পারি। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করবে এবং প্রত্যেকেই শিক্ষকের সঙ্গে সহযোগিতা করবে। শিক্ষকদেরও আমি বলবো তোমাদের সঙ্গে যেন খুব আন্তরিকভাবে ইন্টারাকশন করে বা বুঝিয়ে তোমাদের জিনিসগুলোকে তোমাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করায়, যাতে তোমাদের সেগুলো কঠিন না হয়। আর বেশি কথা বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইবো না। আমি চাইবো এই যে মুখগুলো আজকে আমি এখানে দেখছি, তাদের মধ্যে থেকে ভবিষ্যতে আজ থেকে 10 বছর 15 বছর পরে একজন সফল মানুষ, একজন সফল ব্যক্তিত্ব এবং সুপ্রতিষ্ঠিত একজন লোককে বা ছেলেকে আমি দেখতে পাবো। এই বলে আমার বক্তব্য শেষ। দাদারা বা আমার গুরু ভাই অনুপ বাবা গল্প করে থাকেন, উনি যে কথাগুলো বললেন বা দাদারা যে কথাগুলো বললেন, এই কথাগুলো বড় মহারাজ কিন্তু বলে আসতেন প্রতিদিন। মহারাজ একটা জিনিস বারবার তোমাদের বলতেন যে এই মাস্ট বি ডিসিপ্লিন, অনুশাসনের উপর জোর দিতেন। নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখো, যদি ডিসিপ্লিনের মধ্যে রাখো তাহলে সব কিছু হবে, সাকসেস তোমার ফাইট করার জন্য। তো আজকের দিনের প্রসঙ্গে যে শিক্ষক দিবস আমরা পালন করছি যাকে কেন্দ্র করে, তো আমি একটা কথা বলি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা। তো এই শিক্ষক দিবস 1962 সাল থেকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়। উনি আমাদের আদর্শ একজন শিক্ষক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তাকে সম্মান জানানোর পর তার জন্মদিবসটা পালন করাকে উনি বললেন যে না, আমি ব্যক্তিগতভাবে কোনো আনন্দ করবো, আমি অর্গানাইজলি করবো, সবাইকে নিয়ে করব। সেই জন্য সেই দিনটা যত শিক্ষক আছে আমাদের ভারতবর্ষে এবং অল ওভার ওয়ার্ল্ড, তাদেরকে নিয়েই সেলিব্রেশনটা করা হচ্ছে শিক্ষক দিবস, তাদেরকে রেসপেক্ট। এখানেই বোঝা যাচ্ছে তার ডেডিকেশনটা, মাইন্ডে আমার কথা বোঝার চেষ্টা করবো। তিনি একা আনন্দ করতে চান না, তিনি সবাইকে নিয়ে বি অর্গানাইজ। আজকে আমরা যাকে রেখেছি, স্বামীজিকে আমরা আদর্শ করে চলছি, স্বামীজিকে আমরা নায়ক করে চলছি, যুব নায়ক তিনি আমাদের। তো স্বামীজি একটা কথা বলতেন, স্বামীজি বলতেন ফার্স্ট ইউ অর্গানাইজ ইউর সেলফ, নিজেকে তৈরি করো, নিজেকে সমৃদ্ধ করো, দেন ইউ প্রোটেক্ট ইউর সেলফ, নিজেকে প্রোটেকশন দাও, নিজেকে সব দিক থেকে সাবধানে রাখো। কেননা জীবনে এগোতে গেলে অনেক ঝড় আসবে, নানান রকম ঝড় আসবে। সেই ঝড় থেকে তুমি রক্ষা করতে হবে। তুমি একটা গাছ পুঁতলে, তারপরে মনে করে ঝড় আসছে, তুমি কি করবে? সেই গাছটাকে রক্ষা করার চেষ্টা করবে। ঠাকুর বলতেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ওই চারা গাছে বেড়া দিতে হয়, গাছটা ঠিক থাকে, যেই বড় হবে তার দরকার। তেমনি তাই বলছে ফার্স্ট ইউ অর্গানাইজ ইউর সেলফ, দেন ইউ প্রোটেক্ট ইউর সেলফ।
and then you expose yourself and contact yourself, connect yourself, নিজেকে উজাড় করে দাও। তার জন্য দরকার হচ্ছে এই যে মানুষগুলো, এই যে আমাদের গর্ব, আমাদের নায়ক আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যেভাবে তিনি এই যে নিজের শিক্ষাকে, নিজের আদর্শকে, নিজের ভাবনাকে সবার মধ্যে, সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, কি করার জন্য? মানুষ তৈরি করার জন্য, ম্যানমেড। এবং তিনি নিজেকে নিংড়ে দিয়েছেন। তাই শিক্ষকের সবসময় জানবে, এই যে রেসপেক্টের কথা এলো, যে তাই জন্য বলছেন, দেখো গুরু হচ্ছেন, প্রথম গুরু হচ্ছেন বাবা মা, পিতামাতা, আর দ্বিতীয় গুরু হচ্ছেন শিক্ষাগুরু, শিক্ষাগুরু, তারপর দীক্ষাগুরু। বাবা মা প্রথম গুরু, তারপরে তো আমরা যখন স্কুলে যাচ্ছি, মনে করো ছোট থেকে নার্সারি থেকে যাচ্ছি, তারপর ক্লাস 1-এ এলাম, শিক্ষক তোমাকে শেখাচ্ছে, শিক্ষা দিচ্ছে, সে নিজেকে যতটুকু সে জেনেছে, বুঝেছে, এটা রোটেশনালি চলছে, তিনি উজাড় করে দিয়েছেন। কিসের জন্য? শিক্ষা কি করে? তোমাদের আমি বারবার বলি যে শিক্ষা, কিসের শিক্ষা দরকার? মানুষ হওয়ার শিক্ষা। শিক্ষা কি করে? ভেতরে চেতনাটাকে জাগায়, যে চেতনাটা তোমার ঘুমিয়ে আছে, যে স্বপ্নটা তোমার ঘুমিয়ে আছে, যে বিবেকটা তোমার ঘুমিয়ে আছে, সেই বিবেকটাকে জাগায়, হ্যামার করে, হ্যামার হাতুড়ি দিয়ে মারে, তাকে ভাবাতে বাধ্য করে। এবং সেই শিক্ষা, এই যে দাদা একটু আগে আশ্রমের মাহাত্ম্য নিয়ে বলছিলেন, আমি তোমাদের সবসময় বলি যে যে স্থানে তোমরা এসেছো, এটা হচ্ছে একটা দেবস্থান। এই স্থানটাকে হালকাভাবে নিয়ে আসছো না। এই যে যখনই তুমি বাইরে থেকে এই মাটিতে পা দিচ্ছ, তুমি ভাইব্রেট হচ্ছ, তুমি এখন বুঝতে পারছো না, একটু বড় বুঝতে পারবে, তোমার মধ্যে একটা ভাইব্রেশন যাচ্ছে। সো ইফ ইউ গেন, তাকে যদি নিতে পারো, তাকে যদি রিসিভ করতে পারো, নিতে পারো, দেখবে তোমার জীবন ধন্য হয়ে যাবে। সো এই স্থানটার ইম্পর্টেন্স তাকে বোঝার চেষ্টা করো, আর নিজেকে সমৃদ্ধ করো, আর নিজের মধ্যে যা কিছু আছে, যেটুকু আমাদের থেকে পাচ্ছ, উজাড় করে দাও। আর চাণক্য একটা কথা বলছে, আমরা পড়েছো জানি, তিনি বলছেন বিদ্যাকাঞ্চ নিপতঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বত্র পূজ্যতে। হ্যাঁ, রাজা পূজিত হয় কোথায়? তার দেশে, তার রাজ্যে, তার প্রজার কাছে। কিন্তু যে প্রকৃত বিজ্ঞান, প্রকৃত যিনি বিদ্বান, প্রকৃত যিনি শিক্ষিত, সে সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে পূজিত হয়। অতএব এই যে দিনটা, এই যে দিনের মাহাত্ম্য, আর এই যে কথাগুলো শুনছো, অন্তত একটা কিছু নেওয়ার চেষ্টা করো, একটা লক্ষ্য তৈরি করো, একটা গোল। আমি যে কথাটা মনে আছে, হ্যাঁ, যে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ, ততক্ষণ তুমি থামবে না, ওঠো, যাবো। তাই জন্য নিজের সাথে ইউ কমিটমেন্ট উইথ ইয়োর সেলফ, নিজের সাথে তুমি কমিটমেন্ট করো, নিজেকে জানার চেষ্টা করো যে হ্যাঁ, আমাকে পৌঁছতে হবে, আমাকে যেতে হবে। এবং সেটা একটা ডিসিপ্লিন। ছাত্রানাম অধ্যয়নাং তপ। ছাত্রদের অধ্যয়ন কি? ছাত্রদের তপস্যা কি? এই অধ্যয়ন, আর কিচ্ছু না। তো তোমরাও তপস্বী, তোমরাও সাধক। আমরা এই পথে এসেছি, আমরা সন্ন্যাস গ্রহণ করেছি, আমরা গৃহবধূ ধারণ করেছি, আমরা শান্তির প্রতীক। আশ্রম, ভগবত চিন্তায় যাকে আশ্রয় দেয়, সেই হচ্ছে আশ্রম। আমরা তপস্যা করছি ভগবানকে পাওয়ার জন্য, তোমাদেরও কিন্তু তপস্যা করছো। সেই তপস্যাটার গুরুত্বটা বুঝতে হবে। তোমাদের একটাই তপস্যা, সেটা হচ্ছে অধ্যয়ন। মহারাজ এটার উপর বারবার জোর দিতেন। দাদারা তোমরাও শুনেছো যে ছাত্রানাম অধ্যয়ন করো, তো এই তপস্যা হিসেবে নাও। আর বড়দের কথা শুনতে হবে, শিক্ষকদেরকে তার মর্যাদা দিতে হবে, তাকে গুরু হিসেবে দেখতে হবে। যখনই তাকে ইম্পর্টেন্স দেবে, তুমি ইম্পর্টেন্স পাবে। তোমার মধ্যে তার আশীর্বাদ যাবে, তোমার মধ্যে তার ভালোবাসা যাবে। তিনি ভালোবাসা দিয়ে, হ্যাঁ, মহারাজ কত ভালোবাসা দিয়ে ছেলেদেরকে আঁকড়ে রাখতেন, সবাইকে কাছে টানে, নিজেদেরকে রেখে তাদেরকে তার মধ্যে যা ছিল উজাড় করে দিয়েছেন। আমরা সেটা দেখে শিখেছি, সেইটাকে বজায় রাখার চেষ্টা করছি। মহারাজ সেটা গুরুদেবের কাছ থেকে পেয়েছেন, গুরুদেব তাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই জায়গাটা হচ্ছে বড্ড অভাবে পড়াশোনার, তুই একটু চেষ্টা কর, তুই একটু কিছু কর। মহারাজ নিঃস্বার্থভাবে তিনি করেছিলেন, 19টা অঙ্কটা তিনি শুরু করেছিলেন। তখন এখানে এরকম পরিষেবা ছিল না, এইসব এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এত কালচার ছিল না। তিনি রোপণ করে দিয়ে গেছেন। তো আমাদের কর্তব্য হচ্ছে, ইটস আওয়ার ডিউটি মনে করি, এবং উই আর বাউন্ড টু ডু দিস, যে আমরাকে এক্সপোজ করি। অ্যান্ড অলসো ইউ, তোমরাও আজকে দাদারা একটা দায়িত্ব তো নিয়েছে, তারাও তোমাদের মতো এই ছোট ছোট অবস্থায় 5 ক্লাস 5-6 এসেছে, তারা বড় হয়েছে,
তারা আজকে উপযুক্ত হয়েছে বলে তারা আজকে তোমাদের শিক্ষাদান করছে, তোমাদের পড়াচ্ছে। অতএব এইভাবেই চলবে, কালকে তোমরাও করবে। তো নিজেকে তৈরি করো, আর নিজের একটা লক্ষ্য তৈরি করো, আর নিজেকে নিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করো। নিজেকে ভাবো কি করছো। আর এই মহাপুরুষদের সংস্পর্শে তোমরা আছো, এই যে স্থানটা সুযোগ পেয়েছো, এটা লাভ নেওয়ার চেষ্টা করো। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ তোমাদের উপর রইল, এবং আমি বিশ্বাস করি তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার সেই অদম্য বিশ্বাস আছে যে তোমরা এটাকে নিরর্থক করবে না। অনুষ্ঠান করা মানে যে এই হলো, আনন্দ হলো, খাওয়া, এখানেই শেষ নয়। এখান থেকে জিসটা নিতে হবে, সারাংশটা নিতে হবে, এবং সেটা জীবনে তোমার অ্যাসেট। দ্যাট ইজ দ্য মেন থিং ফর ইউ। জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনটা অনেক ঘুরে। সো কমপ্লিট ইউর লাইফ, ইউ মে বি কম্প্যাক্ট। আর ভগবানের আশীর্বাদ তো আছেই, তোমরাও সেটা উপলব্ধি করো, সবাইকে মান্যতা দিয়ে চলো। আমি চাই তোমরা আরো আনন্দে থাকো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাইদের ছোট ভাইদের বড় ছিলেন, দুটো কথা বলবো জাস্ট তোমাদের শোনো। সবাই তো আমরা যখন ছোটো ছিলাম, আমরা তোমাদের যখন বলছেন ছাত্র, তখন আমাদের বড় মহারাজ তখন আমাদের বক্তৃতা দিতেন, একই কথা বলতেন যে সবসময় ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, নিয়মের মধ্যে থাকো। আমরা তখন ভাবতাম যে মহারাজ প্রত্যেকবার একই বক্তৃতা দেন, খুব ছোটোবেলা তো বুঝতাম না। যেই বড় হলে আমি সেই ওর গুরুত্বটা বুঝতাম। একটা ছাত্র জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে নিয়মানুবর্তিতা, সঠিক টাইমে সঠিক জিনিস করা, আর সবার কথা শুনে চলা, মহারাজের কথা শুনে। আর একটা সবচেয়ে বড় কথা আমি জিনিস বলতে চাই যে সবার জীবনে একটা লক্ষ্য রাখতে হবে। পড়াশোনা করছি আমি কি জন্য করছি, সবার জীবনে কি একটা বড় লক্ষ্য রাখতে হবে। আমি এটার জন্য আমি করছি, আমি সমাজের জন্য এই করবো, ভবিষ্যতের জন্য এই করবো, আমার দেশের উন্নতি করবো। আর একটা ভালো মানুষ হোক, সবথেকে বড় কথা, সবথেকে বড় কথা হচ্ছে কি একটা ভালো মানুষ হতে চাই আমি। আর সবার আর শিক্ষকটা কি, শিক্ষক মানে কি সবাই জানে। এখন কি হয়ে গেছে নতুনভাবে যেটা আনন্দ করা, আনন্দ তো অবশ্যই তোমরা করবে, সমস্ত কিছু করবে। আর শিক্ষক গিফটটা নতুন জিনিস। সব থেকে বেশি শিক্ষকরা হচ্ছে কি সম্মান, শিক্ষকদের কথা মেনে চলো, সম্মান। পড়াশোনা তো হবে, হতেই থাকবে, শিক্ষকদের কথা মেনে চললে অবশ্যই তোমরা রেজাল্ট করবে। একটা ছেলে খুব ভালো পড়াশোনায় কিন্তু তার মধ্যে কোনো নৈতিকতা নেই, সেরকম বলে কিন্তু খুব খারাপ জিনিস হবে। সবচেয়ে বড় কথা ভালো মানুষ হওয়া, সবার সাথে ভালো আচরণ করা, বড়দের কথা মেনে চলা, বড়দের সম্মান করা, এটা তোমাদের করা উচিত। আর সবচেয়ে বড়কে বললাম জীবনের সঙ্গে লক্ষ্য রাখবে যে আমি জীবনে এটা করবো, আমার জীবনে এই হওয়া উচিত। যে কোনো যা কিছু হতে পারে। সবাইকে বলছেন যে সবাই একই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি আমি একটা ভালো মানুষ হবো, ঠিক আছে। আমি এই জন্য শুধু দাদারা সব কিছু বলেছেন, আমি এটি বলে বড় করতে চাই না, এটুকুনি আমার বলার। আমাদের দেশে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি দুটো পর যেতে পারার মন মানুষ হইতে হবে। এই তার তো বিপদ আসিতে পারে মহাভাব নাইকি সত্যি কথা রক্তের মানুষের গান আত্মা সবাই আছে দেশে কানে হয় আমাদের দেশে তার সত্যি করে যায় সেই সঙ্গে কে চাই বলে কথায় কথায় আসে তার চোখে যাবে মাথা ঘুরে যায় সাদা কানে হাসিতে বলে এরকম মানুষ হইতে হবে। মানুষ যাবে ঈশ্বরের শিশুকুন্দা রাজার কুমার সবারই রয়েছে তাদের বিশ্বমাচার হাতের কানে ঈশ্বরের সত্যি করো গান তোমরা মানুষেরা বেঁচে দিতে হবে। শিক্ষা গুরু মোদের জ্ঞানের দাদা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের দাদা। শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্ত সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা, চলার পথে উড়ে দেওয়া আদর্শেরই ধ্বজা। আক্রান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তুলুন সবাইকে নিজে আদর্শ নিয়ে। মানুষ গড়ার কারিগর অন্নবতী দান দেখে বল অবিরামে মানুষ গড়ে যান, মানুষ গড়ার কারিগর শিক্ষক মহান, তার প্রতি রইল শ্রদ্ধা সম্মান। ভারতে ঠিক আছে।
5ই সেপ্টেম্বর বা অক্টোবর আসছে, তো 5ই অক্টোবর। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের ভারতের মধ্যে যে গুরু পূর্ণিমা পালন করা হয়, তো সেগুলো কি হয় অ্যাকচুয়ালি গুরুদের সম্মান দেওয়া হয়। তো কেন দেওয়া হয়? কারণ হচ্ছে শিক্ষা আমাদের যে সংস্কৃতিটা রয়েছে ভারতে, তো সেখানে সবসময় গুরুদের সম্মান দেওয়া হচ্ছে, যার কাছ থেকে আমরা শিখছি মানে জীবনের বিভিন্ন জিনিস। তো সেটা অ্যাকচুয়ালি তাদের প্রতি একটা সম্মান দেওয়ার জন্য আমরা গুরুকে সম্মান দেওয়ার জন্য এই জিনিসটা পালন করছি, তাই তো? তো আমাদের গুরু শুধুমাত্র যে আমরা যাদের কাছে পড়ছি তারাই নয়, কারণ প্রথম শিক্ষক আমাদের কেউ থাকে, মা বাবা হয়ে থাকে, এবং তারপরেও আমরা বিভিন্ন শুধুমাত্র টিচারদের কাছেও শিখি না, বিভিন্ন বন্ধুর কাছ থেকেও শিখি, প্রকৃতির কাছ থেকেও শিখি। তো এই সমস্ত জিনিসকে আমাদের শ্রদ্ধা করার একটা দিনকে আমরা উদযাপন করি এই দিন। তো মনে রাখতে হবে আমরা যখন কারো কাছে কোনো কিছু শিখি, তো সেখানে তাদের প্রতি একটা শ্রদ্ধা ভাব আমাদের থাকা দরকার। কারণ শ্রদ্ধা ভাবটা না থাকলে আমরা তাদের কাছে কখনো কোনো কিছু শিখতে পারবো না। আমরা দেখেছি অনেক সময় কোনো বিভিন্ন স্টুডেন্টরা কিছু কিছু দাদাদের বা কিছু কিছু যে স্টুডেন্ট টিচার থাকে তাদের আমরা একটুখানি ইয়ারপিক চলে নিই, তাদের এটা ওটা নাম ধরে ডাকি, তাই তো? তো এই জিনিসগুলো আমাদের করা উচিত নয়। কেন? কারণ যদি তুমি কারোকে এরকমভাবে আর কি ছোটো করে দেখো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি তার কাছ থেকে যে ম্যাক্সিমাম জিনিসটা পাওয়ার কথা, যে তার কাছ থেকে যেগুলো শেখার কথা, সেই জিনিসগুলো তুমি শিখতে পারবে। কারণ তুমি আগেই তাকে একটা নিচু লেভেলে নিয়ে চলে আসছো, তার সম্পর্কে ইয়ার্কি এটসেট্রা করবে, ঠিক আছে? তো এটা মোটামুটি একটা টিচারদের সম্পর্কে বললাম। এছাড়া স্টুডেন্টদের যেটা উচিত, তো স্টুডেন্ট লাইফ অ্যাকচুয়ালি কী জন্য? তো স্টুডেন্ট লাইফ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিয়মানুবর্তিতা শেখা, অর্থাৎ যে আমাদের ডেইলি লাইফ যে আমরা প্রত্যেকদিন একটা সময় পড়তে আসি, তারপর স্কুল যাই, তারপর পড়াশোনা খেলাধুলা করি, পড়াশোনা করি, এই যে একটা রিদম, যে আমাদের সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে, এই জিনিসগুলোই আমাদের আমরা কোথায় শিখি? স্কুল লাইফ। তো এই জিনিসটা যাতে আরও ভবিষ্যতেও ক্যারিয়ার হতে থাকে, তো সেগুলোই আমরা স্কুল লাইফে শিখি। এবং সেই জন্য আমাদের কী করা উচিত? যে দাদারা যেগুলো বলছে সেগুলো শোনা উচিত, কারণ দাদারা নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলছে, তো সেই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত, ঠিক আছে? আমরা দেখি একমাত্র সবথেকে বেশি বঞ্চিত অবহেলিত হয় শিক্ষক। তোমরা এখানে অনেকটাই ছোট, যারা এখানে অনেক বড় তারা অনেকেই জানে আজকে বিভিন্ন রকম গভর্নমেন্টের এক্সামে শিক্ষকদেরকে বঞ্চিত হতে হচ্ছে। যেখানে একজন যোগ্য শিক্ষক তার যোগ্যতা মাপকাঠি তাকে বিচার করতে হয়, তার রিইভালুয়েশন দেখাতে হয় বারবার, যে আমার মধ্যে কী ছিল, আমার মধ্যে কী নেই। আজকে সেরকমই পরীক্ষা আজকের দিনে হচ্ছে, যেখানে আমাদের মধ্যে একজন দাদা যিনি উপস্থিত হলেন, তিনি হচ্ছেন রাজীব দা। এখন কিন্তু সে এক্সামে দেখতে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি রাজীব দাকে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা যাদেরকে বা যে যে মানুষগুলোকে শিক্ষক হিসেবে বা গুরু হিসেবে মানো, কারণ তারা কিন্তু সত্যি যোগ্য। আমরা সেই দাদাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমরা দেখেছি আমাদের চোখের সামনে দাদারা সাবজেক্ট হয়েছে, কিন্তু আজকেও তাদেরকে আবার পুনরায় মূল্যায়ন করতে হচ্ছে। কেন? আমাদের কাছে লেখাপড়া শিখেছে, শিখে এদেরকে পড়িয়েছে, তারা দেখো আজকে মাস্টার। এবং তাদেরকে আজকেও আমাকে সেই পরীক্ষা বসতে হচ্ছে। আপনি শিক্ষাটা এতটা অবনতি হয়ে গেছে, মানে ক্রম অবনতি হয়ে গেছে। আরেকটা জিনিস, প্রযুক্তিবিদ্যার সাথে সাথে শিক্ষার কিন্তু ক্রমোন্নতি হয়েছে ঠিক কথা, কিন্তু যেটা বাস্তবে যেটা পাওয়ার কথা, আমরা আগে হাতে শিখেছি ব্ল্যাকবোর্ডে, এখন দেখবে প্রত্যেকটা স্কুলে স্মার্ট বোর্ড চলে গেছে। আগে আমরা চক দিয়ে লিখতাম, এখন আমরা বিভিন্ন রকম যেগুলো আর কি মার্কার বা যেগুলো কিছুতে আমরা লিখছি। এতে কি হচ্ছে? প্রযুক্তিবিদ্যাটা বেড়েছে, কিন্তু শিক্ষার যে মানটা সেটা কিন্তু বাড়বে। এই জন্যই আজকে শিক্ষা অবহেলিত, আজকে শিক্ষায় সমাজ এইভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বাস্তবটা সবাইকে চিনতে হবে, যে কীভাবে আমি আমার শিক্ষাটার উন্নতি ঘটাবো, কীভাবে আমি শিক্ষকের কাছ থেকে শিখবো, জানবো। এই শিক্ষকই পারে কিন্তু তোমাকে এগিয়ে দিতে। তুমি বাড়ির মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ বাবা মা কিন্তু তোমাকে যে শিক্ষাটা দেবে, প্রথাগত শিক্ষাটা কিন্তু আমরা সবাই পাই, যেটা কিন্তু আমরা শিক্ষকের কাছ থেকে, সমাজের কাছ থেকে। তাই আমি তোমাদের কাছে এটা বলবো যে প্রত্যেকেই যারা ছোট, তারা তোমার থেকে উঁচু ক্লাসে যারা রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো, যারা বড় তারা বড়দের বলা কথা বা দাদা তোমাদের যে শিক্ষক যারা রয়েছে তাদেরকে অনুসরণ করো। কারণ অনুসরণ কখনোই কোনো মানুষকে বিফলে নিয়ে যাবে না, সঠিক পথ অবশ্যই দেখা। এরপর আমি এই ভাইদের মধ্যে দেখি একজনকে ডেকে নেবো, তার নাম হচ্ছে সাহেব বা, যে মিষ্টি প্রেমেন্দ্রনাথ মিত্র, যে আকাশে ঝড়ে বেটা মেঘে ফেলা চাউটি, রোদে
রাস্তা ভাঙা চড়াই ভাঙা অনেক অনেক দূর, আকাশে থাক বৃষ্টি আর কিছু দূর, তাতেই হবে কাইতে জিভে খেতে পারবে না বুঝি সবাই তাদের শ্রদ্ধা জানিয়ে এবং ছোট ভাইদের ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখবো। ছোটবেলা থেকে আশ্রম করেছি, আশ্রমে যা ভালো শিক্ষা অর্জন করেছি সেই কথা বলবো। শিক্ষা বলতে মহারাজরা এবং দাদারা অনেক কিছু আমাকে বলে, আমাকে ইন্সপায়ার করে কোনো কিছু করার জন্য। সেই কথাগুলো এই কথাটা শুনে আমি জানি না, কিন্তু আমি মন দিয়ে শুনি, তাই সেই কথাটা আমি আজকে বলে বলে ভর্তিটা দিচ্ছি। আর সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা, দাদারা এবং মহারাজরা যেমন বলছে সেরকম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এবং মাধ্যমিকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করবো এবং একজন মহারাজদের এখন পথে চলবে এবং একজন মানুষ হওয়ার চেষ্টা করবো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। আর আমরা সকল ভাইদের এবং সরকারকে বলছি যে সকল কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার বলা প্রতিটি কথা, প্রতিটি উপদেশ আমরা অবশ্যই আমাদের জীবনে স্মরণ করে চলব। আর এই অনুষ্ঠানের মহারাজকে, বিপ্লব মহারাজকে দিয়ে আমাদের একটু ওনার কথা আমরা এগিয়ে যাবো। আচ্ছা, তাহলে এখানে এরপরে আমরা তুমি চলে এসো। কি নাম আছে? সৌমেন হেমব্রম। ও একটা কবিতা পাঠ করবে, ক্লাস 5। সবার একটা সুন্দর বসু আকাশ আমার শিক্ষা দিল উদ্রা রোদে বাইরে পূর্ণ বাড়ির কাছে বাইরে আর শিখাই শুনো এই জন্য খোলা মাঠে উপদেশে জিঙ্গল আমি তাই সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, কিনতে তাই শিখাই সব তন্ত্র রত্ন আপন নদীর কাছে আপন মাটির কাছে আপন কাজে কঠোর হতে পছন্দিল দীক্ষা জন্মে খাওয়া সহজ গানে গান জাগালো আমার প্রাণে সম্বরণী সরস্বতী আমার দৃঢ় ভিক্ষা বিশ্ব জোড়া প্রস্তাব সবার চক্র নানানভাবে নতুন শিখছি দেবালক্ষ এই পৃথিবীর বিরাট কথায় কণ্ঠে সব কথায় কথায় শিখছি সব কৌতূহলে বিধানক্ষ। না হলে কিন্তু আমরা ঠিকভাবে আমাদের জীবনযাপন করতে পারবো না, আমরা এগোতে পারবো না। সেই জন্য তোমরা তোমাদের যারাই তোমাদের গুরু রয়েছেন, শিক্ষক রয়েছেন, বাবা মা রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করে চলতে হবে, তাদের সম্মান করে চলতে হবে। আজকে আমাদের অনুষ্ঠানের সব থেকে প্রথমে একটা সঙ্গীতে আমরা অনুষ্ঠানটা শুরু করব। চলে এসো তোমরা, ক্লাস 5 থেকে আছে, তুমি একটু একটা গান দিয়ে শুরু করবো আমরা। আরিয়ান, তারপরে শাহিন আছে, শাহিদ, সাজিদ মন্ডল। চলো গান দিয়ে শুরু ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, সেই চাঁদের পাহাড় মাথায় যার রামধনু রাঙায় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কিছু কাজ কি সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়, বড় কিছু কাজ কি সহজ হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়, চোখ ভরে জল এলে চলে ছবিটা মুছে চলে, চোখ ভরে জল এলে ছবিটা মুছে ফেলে, পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। তোলাদের দুঃখ নেই, সুখের দরজা আছে পথে, আসলে তোলাদের দুঃখ নেই, সুখের দরজা আছে পথে, চোখ করে তার তো মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যাকে সম্ভব হবে তারা
চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় মাথায় যার রামধনু আমার দেখতে পাবো ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব। এই শিক্ষক আমরা একটু দেরি করে এবারে শিক্ষক দিবসটা পালন করছি। তোমরা জানো সকলে 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, ঠিক আছে? সেই উপলক্ষে আমরা কিন্তু শিক্ষক দিবসটা পালন করি। আজকে আমরা 64তম শিক্ষক দিবস পালন করছি। কত? 64তম শিক্ষক দিবস পালন করছি। তো প্রথমেই বেদ মন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। এই ইন্দ্ররাজ নরেন্দ্ররাজ তেরের ছেলেরা বসে বসেই কর। চলে 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 এখানে সব ছেলেরা চলে এসো এখানে, এখানে দাও বসে কি বলছো? চলে এসো নরেন্দ্র, চলে এসো ইন্দ্ররাজ। হ্যাঁ ঠিক আছে, সামনে হাত থেকে নরেন্দ্ররাজ সামনে আয়। তোমরা সব বসে বসেই করবে, ঠিক আছে? আমি একসাথে আমরা করবো, ঠিক আছে? না ও Sadhu
স্বামীজির প্রণাম মন্ত্রটা বলতো সবাই বল নমো দীপ এটা কোথা থেকে এনেছিস? আমার ঘর থেকে। ওই ভাবলি কই? ভাবলি কোথায়?